নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য নতুন ফর্ম প্রকাশিত করা হয়েছে। তো যারা এখনো কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেননি তারা অবশ্যই তাড়াতাড়ি কৃষক বন্ধু নতুন ফর্মে আবেদন করে দুয়ারে সরকার সিবি বা গ্রাম পঞ্চায়েতে বা বিডিও অফিসে জমা দেবেন। তাহলে আপনি বছরে 4,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা করে পেয়ে যাবেন। তো যে সমস্ত কৃষক বন্ধুদের নিজের নামে জমি রয়েছে তারা তো আবেদন করতে পারবেনই, সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত কৃষক বন্ধুদের নিজের নামে জমি নেই, যারা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, এখনো নিজের নামে জমি করা হয়নি অর্থাৎ পর্চা করা হয়নি, তারাও কিন্তু এই নতুন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন। তো কৃষক বন্ধু প্রকল্পের এই নতুন ফর্ম আপনাদের কিভাবে ফিল আপ করবেন, কি কি কাগজপত্র লাগবে, ফর্মটি কোথায় পাবেন, কোথায় জমা দেবেন, বিস্তারিত তথ্য জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলা নিয়ে ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব এই নতুন কৃষক বন্ধু প্রকল্পের আবেদন পত্রটি আপনাদের কিভাবে ফিল আপ করতে হবে। তারপর আমরা দেখবো কি কি কাগজপত্র লাগবে এবং শেষে আমরা জেনে নেব ফর্মটি আপনারা কোথায় পাবেন আর কোথায় জমা দেবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন লেখাই রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন আন্ডার কৃষক বন্ধু নতুন স্কিম। তো প্রথমে ডান দিকে দেখতে পাচ্ছেন ফর অফিস ইউজ অনলি, এখানে আপনাদের কোনো কিছু লেখার দরকার নেই, এখানে অফিস থেকে আপনাদের এনরোলমেন্ট নাম্বারটি লিখে দেওয়া হবে। তারপরে ডান দিকে দেখুন স্ট্যাম্প সাইজের ফটো এখানে কিন্তু একটা সাটাতে হবে। তো 2 সেন্টিমিটার বাই 2.5 সেন্টিমিটার মাপের একটা স্ট্যাম্প সাইজের রঙিন ফটোগ্রাফ, অর্থাৎ আবেদনকারী যিনি কৃষক থাকবেন তার কিন্তু একটা এখানে রঙিন স্ট্যাম্প সাইজের ফটো সাটিয়ে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, তো আবেদনকারী যিনি থাকবেন অর্থাৎ আবেদনকারী যিনি কৃষক হবেন তার কিন্তু নামটা ইংরেজি বড় হাতের অক্ষরে লিখে দিতে হবে, অর্থাৎ ব্যাংকের পাস বই যে নাম রয়েছে সেই নামটা এখানে দিয়ে দিবেন। তারপরে অ্যাজ পার পর্চা, অর্থাৎ জমির যে পর্চা রয়েছে বা দলিল রয়েছে সেই পর্চা বা দলিলে যে নাম রয়েছে কৃষকের তার নামটা কিন্তু বাংলাতে এখানে লিখে দিতে হবে। তারপরে আবেদনকারীর গ্রামের নাম লিখে দিতে হবে, গ্রাম পঞ্চায়েতের নামটা লিখতে হবে, পোস্ট অফিসের নাম লিখতে হবে, ব্লকের নাম লিখতে হবে, থানার নাম লিখতে হবে, জেলার নাম লিখে দিতে হবে, সেই সঙ্গে পিন কোডের নম্বরটা ওখানে দিয়ে দিতে হবে। তো আবেদনকারী যদি বিবাহিত হয়ে থাকেন এবং মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে তার স্বামীর নাম লিখতে হবে, আর আবেদনকারী যদি পুরুষ হয়ে থাকে সেক্ষেত্রে তার বাবার নাম কিন্তু এই ফাদার্স অবলিক হাজবেন্ডের জায়গায় লিখে দিতে হবে। তারপরে দেখুন নিচের দিকে ডেট অফ বার্থ লেখা রয়েছে, তো আবেদনকারীর জন্ম তারিখ যেটা রয়েছে আধার কার্ডে যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটা এখানে লিখে দিতে হবে। তারপর 1/1/2021 অনুযায়ী বয়স কত বয়সটা এখানে লিখে দিতে হবে। তারপরে লিঙ্গ কি রয়েছে, পুরুষ না মহিলা, পুরুষ হলে মেলের এই ঘরে টিক দিতে হবে, মহিলা হলে ফিমেলের ঘরে টিক দিতে হবে। ক্যাটাগরি কি রয়েছে অর্থাৎ কাস্ট কোন কাস্টে রয়েছে, জেনারেল না এসসি না এসটি না ওবিসি, যেটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য সেভাবে আপনারা টিক দিয়ে দিবেন। তারপরে টাইপ অফ ফার্মার, তো ফার্মারটা কি ধরনের, যদি নিজের যদি জমি হয়ে থাকে তাহলে ওনারও হবে, আর বর্গাদার হয়ে থাকলে এই ঘরে টিক দিতে হবে, আর পট্টাদার হয়ে থাকলে আপনাদের এই ঘরে টিক দিতে হবে। তো এখানে কিন্তু ওনারই হবে। তারপরে মোবাইল নম্বর, তো আপনাদের যে মোবাইল নম্বরটা ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটাই কিন্তু এই ঘরে দিতে হবে, আর অন্য যদি মোবাইল নম্বর থাকে তাহলে সেক্ষেত্রে সেই অন্য মোবাইল নম্বরটা এই ঘরে দিয়ে দেবেন। তারপর নিচের দিকে দেখুন আধার কার্ডের নাম্বারটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে, অর্থাৎ আবেদনকারী যিনি কৃষক থাকবেন তার কিন্তু আধার কার্ডের নম্বরটা এই ঘরে দিয়ে দিতে হবে। ভোটার কার্ডের নম্বরটাও কিন্তু ম্যান্ডেটরি, অর্থাৎ অবশ্যই দিতে হবে। তো দুটো আধার কার্ড এবং ভোটার কার্ড অবশ্যই কিন্তু দিতে হবে। তারপর নিচের দিকে দেখুন চলে আসেন কাল্টিভেবল ল্যান্ড, অর্থাৎ চাষযোগ্য জমির বিবরণ কিন্তু পরপর এখানে দিতে হবে। তো একের বেশি যদি এখানে জমি থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের সিরিয়াল নম্বর 1, তারপরে 2, তারপরে 3 এভাবে পরপর দিয়ে দিবেন। তো প্রথমে যে ঘরে রয়েছে আপনার যে প্রথম যে জমি রয়েছে সেই জমিটা কোন জেলার অন্তর্গত সেই জেলার নামটা লিখে দেবেন, ব্লকের নামটা লিখে দেবেন। তারপরে সেই জমি যে মৌজার মধ্যে পড়ছে সেই মৌজার নামটা লিখে দিতে হবে, সেই জমির জেএল নম্বরটা লিখতে হবে, খতিয়ান নম্বরটা লিখতে হবে এবং পরিমাণ কত, 100 শতক মানে হয় 1 একর, আপনাদের জমির পরিমাণটা একরের হিসেবে কিন্তু লিখতে হবে। 100 শতক মানে 1 একর, সেইভাবে কিন্তু আপনাদের এখানে জমির পরিমাণটা লিখতে হবে। তারপর আপনাদের আরো যদি জমি থাকে সেইভাবে আপনাদের সিরিয়াল নম্বরটা এখানে দিয়ে দিবেন, জমির ডিটেলস গুলো, সেই জমিটা কোন জেলাতে রয়েছে, কোন ব্লকে, কোন মৌজাতে, জেএল নম্বর কত, খতিয়ান নম্বর কত এবং জমির পরিমাণ কত, এইভাবে আপনাদের পরপর সমস্ত যা জমি রয়েছে আপনাদের নামে সেই পরপর ডিটেলস গুলো পরপর দিয়ে দিবেন। এরপর সমস্ত জমি টোটাল যতটা হচ্ছে সেই টোটালটা কিন্তু নিচের ঘরে এখানে লিখে দিতে হবে। তো 1 একরের বেশি বা 1 একর যদি জমি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের বছরে 10,000 টাকা করে পেয়ে যাবেন, আর 1 একরের কম জমি যদি হয়ে থাকে টোটাল জমির পরিমাণটা, তো সেক্ষেত্রে আপনাদের মিনিমাম অর্থাৎ কমপক্ষে 4,000 টাকা করে কিন্তু পেয়ে যাবেন। তো নিচে থেকে দেখুন সি যেটা রয়েছে ব্যাংক ডিটেলস, এখানে কিন্তু আবেদনকারী যিনি থাকবেন তার ব্যাংকের ডিটেলস এখানে দিতে হবে। প্রথমত নেম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে যে নাম রয়েছে আবেদনকারী সেই নামটাই কিন্তু এখানে দিয়ে দিবেন। তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটাই ঘরে লিখে দিতে হবে, ব্যাংকের আইএফএসসি কোডটা লিখে দিতে হবে, ব্যাংকের নামটা সম্পূর্ণ বড় হাতের করে পুরোটা লিখে দিবেন, আর ব্যাংকের ব্রাঞ্চের নামটাও কিন্তু এখানে দিয়ে দিবেন। তো তারপরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা কোন ধরনের ব্যাংক
অ্যাকাউন্ট রয়েছে, সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট না কারেন্ট, সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। সেভিংস হলে এই ঘরে, কারেন্ট হলে এই পাশের ঘরে টিক দিবেন। আর আপনাদের ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার কিন্তু জেরক্স অবশ্যই দিতে হবে, জেরক্সের নিচের দিকে অবশ্যই আবেদনকারী কিন্তু সই থাকতে হবে। তারপরে ডি নম্বরে দেখুন লেখা রয়েছে নমিনি ডিটেলস। তো আবেদনকারী যাকে নমিনি করবেন তার নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে, ইংরেজি বড় হাতের অক্ষরে লিখে দিবেন। তারপরে দেখুন নমিনি আবেদনকারীর কে হয় সেই সম্পর্কটা লিখতে হবে। তারপরে নমিনির বাবার নাম বা স্বামীর নাম লিখে দিতে হবে। যদি নমিনি যদি মহিলা হয়ে থাকে, বিবাহিত মহিলা হয়ে থাকলে তার স্বামীর নাম লিখতে হবে, আর অবিবাহিত মহিলা হয়ে থাকলে তার বাবার নাম লিখতে হবে, আর পুরুষ হয়ে থাকলে তো অবশ্যই বাবার নাম লিখতে হবে। তারপরে জন্ম তারিখটা অর্থাৎ নমিনির জন্ম তারিখটা লিখতে হবে, নমিনির বয়স কত সেটা লিখতে হবে। আর নমিনির বয়স যদি 18 বছরের নিচে থাকে তো সেক্ষেত্রে তার গার্জিয়ানের নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপর নিচের দিকে দেখুন আবেদনকারী যিনি কৃষক থাকবেন তার কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, এই ঘরে কিন্তু সই করে দিতে হবে, বা সই যদি না জানে সেক্ষেত্রে বাম হাতের বুড়ো আঙুলের টিপছাপ কিন্তু দিতে হবে। আর কোন দিন আপনি এই ফর্মটা জমা করছেন সেই তারিখটা কিন্তু দিয়ে দিতে হবে। আর নিচের দিকে দেখুন লেখা রয়েছে যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট। তো এইটা কিন্তু আপনাদের কাঁচির মতন চিহ্ন দিয়ে ঘেরা রয়েছে। তো এই ফর্মটা যখন আপনারা জমা করবেন দুয়ারে সরকার ক্যাম্পে বা আপনাদের গ্রাম পঞ্চায়েতে বা আপনাদের যে এডিও অফিস রয়েছে সেখানে যখন আপনারা জমা করবেন তখন কিন্তু যে অফিসাররা এই ফর্মটা জমা নেবে সেই অফিসাররা কিন্তু এখানে একটা সই করে দেবে। সই করে দেওয়ার পর আপনাদের এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে দিবে, তারপরে অ্যাপ্লিকেন্টের নামটা দিবে, অ্যাকনোলেজমেন্ট আইডি দিবে, এগুলো দেওয়ার পর আপনাদের ডেটটা দিবে এবং এটা আপনাদের কেটে অর্থাৎ এই স্লিপটা আপনাদের কেটে আপনাদের হাতে কিন্তু দিয়ে দিবে। তো এই স্লিপটা কিন্তু অবশ্যই রেখে দেবেন পরবর্তীকালে আপনাদের আবেদনপত্রটি স্ট্যাটাসটা চেক করার জন্য। তো এই ফর্মটা হচ্ছে যাদের নামে জমি রয়েছে অর্থাৎ যাদের নামে পর্চা হয়েছে তারা কিন্তু শুধুমাত্র এই ফর্মটা ফিল আপ করলে তারা নতুন কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু আবেদন করতে পারবেন। আর যে সমস্ত কৃষক বন্ধুদের নিজের নামে জমি নেই বা এখনো পর্চা করা হয়নি, শুধুমাত্র দলিল রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফর্মটা তো আপনাদের ফিল আপ করতে হবে। তার সঙ্গে সঙ্গে আপনাদের আরো একটা কিন্তু স্বঘোষণাপত্র সেটাও কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। তো স্বঘোষণাপত্রটা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই স্বঘোষণাপত্র আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্প আবেদন করার জন্য স্বঘোষণাপত্র। তো এই ফর্মটি আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে পেয়ে যাবেন, বা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, দুটো ফর্মেরই লিঙ্ক দিয়ে রাখবো, নতুন ফর্মটার লিঙ্ক দিয়ে রাখবো এবং স্বঘোষণাপত্রের লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে কিন্তু এইগুলো ডাউনলোড করে নেবেন। তো আবেদনকারী নামটা এখানে লিখে দিতে হবে, আবেদনকারী পিতা বা স্বামীর নাম লিখতে হবে, গ্রামের নাম, পৌরসভার নাম বা গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, থানার নাম, জেলার নাম, এগুলো লিখে দিতে হবে। তারপর আপনি কোন সূত্রে পেয়েছেন, উত্তরাধিকার সূত্রে যদি হয়ে থাকেন তাহলে উত্তরাধিকার লিখবেন। তারপরে কত একর জমি আপনি চাষযোগ্য করছেন পরিমাণটা লিখতে হবে। তারপর আপনাদের নিচের দিকে দেখুন জমির এখানে সমস্ত ডিটেলস গুলো দিতে হবে। তো ক্রমিক সংখ্যা যদি একের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের সিরিয়াল নাম্বার দিতে হবে। তারপর জমির ব্লকের নাম, মৌজার নাম, জেল নম্বর, খতিয়ান নম্বর, দাগ নম্বর এবং পরিমাণ কত একরে কিন্তু দিতে হবে। তো এগুলো ডিটেলস দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখুন চলে আসবেন, এখানে আপনাদের এবার ডিটেলস গুলো দিতে হবে। তো এর মধ্যে যেটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য, যদি আপনাদের নিজের নামে যদি এখনো পর্যন্ত আপনাদের পর্চা হয়ে যদি না থাকেন, উত্তরাধিকার সূত্রে যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের প্রথমটা কিন্তু করতে হবে এবং সেই পর্চাটা যে মালিকের নামে রয়েছে সেই মালিকের নামটা লিখতে হবে এবং মালিকের সাথে আবেদনকারী কি সম্পর্কটা কিন্তু এই পাশের ঘরে লিখতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন যদি বর্গাদার যদি হয়ে থাকে তাহলে কত খতিয়ানে আপনাদের কার নামে এই জমিটা বর্গা নথিভুক্ত আছে তার কিন্তু ডিটেলসটা দিতে হবে। আর আপনাদের দলিল যদি থাকে এখনো যদি পর্চা যদি না হয়ে থাকে বা আপনাদের রেকর্ড যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের এই ঘরটা টিক দিতে হবে এবং আপনাদের দলিল নম্বরটা দিতে হবে এবং দলিলের কিন্তু অবশ্যই জেরক্স লাগবে। আর মিউটেশন যদি হয়ে থাকে মিউটেশন সার্টিফিকেটটা আপনারা দিবেন। আর মিউটেশনে যদি দরখাস্ত করে থাকেন তো আপনাদের সেই অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা কিন্তু জেরক্স দিতে হবে। আর কৃষি জমি যদি পাট্টা থাকে সেক্ষেত্রে আপনাদের এই পাট্টার কিন্তু জেরক্স দিবেন, বনভূমি পাট্টা থাকলে বনভূমি পাট্টার কিন্তু জেরক্স দিবেন। তো আপনাদের ক্ষেত্রে যেটা এখানে প্রযোজ্য হবে সবগুলো আপনাদের দেওয়া দরকার নেই। আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সাধারণত কি হয় প্রথমটাতে কিন্তু হয়ে যায়, কারণ অনেকে কিন্তু উত্তরাধিকার সূত্রে পাচ্ছেন এখনো পর্যন্ত তাদের কিন্তু এখনো পর্চা তৈরি করা হয়নি বা রেকর্ড করা হয়নি বা নিজের নামে হয়নি, সাধারণত এক নম্বরটা দিলেই কিন্তু হয়ে যায়। তো এই যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেখান থেকে আপনারা এখানে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন, দেখুন আবেদনকারীর এখানে একটা কিন্তু সই করতে হবে আর আবেদনকারীর মোবাইল নম্বরটা দিতে হবে, কোন স্থান থেকে আপনি আবেদন করছেন সেই জায়গার নামটা দিতে হবে, তারিখটা দিতে হবে। তো এই ফর্মটা হচ্ছে আপনাদের যাদের যে সমস্ত কৃষক বন্ধুদের এখনো পর্যন্ত নিজের নামে জমি করা হয়নি, শুধুমাত্র দলিল রয়েছে পর্চা এখনো হয়নি, তাদের ক্ষেত্রে বা উত্তরাধিকার সূত্রে যারা জমি পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ফর্মটা অর্থাৎ স্বঘোষণাপত্র দিতে হবে। তার সঙ্গে সঙ্গে যেটা আপনাদের আমি দেখালাম প্রথমে যে ফর্মটা আপনাদের আমি দেখেছিলাম অর্থাৎ দেখতে পাচ্ছেন এই ফর্মটা দিতে হবে। তো দুটো ফর্ম যাদের নামে জমি নেই তাদের কিন্তু দুটো ফর্মই ফিল আপ করতে হবে, আর যাদের নামে জমি রয়েছে পর্চাও আছে তাদের কিন্তু শুধুমাত্র এই নতুন যে স্কিমে যে ফর্মটা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু নতুন প্রকল্প এটা ফিল আপ করলে আপনাদের হয়ে যাবে। তো এবার আমরা দেখে নেবো এই যে ফর্ম, এই ফর্মের সঙ্গে আপনাদের কোন কোন ডকুমেন্ট জমা দিতে হবে। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু নতুন প্রকল্প। তো এখানে যেটা বলা হয়েছে যে যাদের 1 একরের বেশি যাদের জমি রয়েছে, 1 একর বা 1 একরের বেশি যাদের জমি রয়েছে তারা কিন্তু বছরে 10,000 টাকা করে পেয়ে যাবেন, আর 1 একরের কম হলে তারা কিন্তু বছরে 4,000 টাকা করে পেয়ে যাবেন। তো এবার আমরা দেখে নেবো এই যে কৃষক বন্ধু যে প্রকল্প নতুন প্রকল্প সেই প্রকল্প আপনাদের কি কি নথি লাগবে। তো এখানে যেটা বলা হয়েছে যদি কৃষকের যদি নিজের নামে জমি থাকে তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন সাম্প্রতিক চাষযোগ্য জমির পর্চা
অর্থাৎ আপনাদের জমির পর্চা কিন্তু দিতে হবে, তার সঙ্গে আবেদনকারী ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, পাসপোর্ট মাপের ছবি বা আপনাদের স্ট্যাম্প সাইজের ছবি, ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত মোবাইল নম্বর, এগুলো দিলেই কিন্তু হয়ে যাবে। আর আপনাদের যদি নিজের নামে যদি জমি না থাকে, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে যদি পেয়ে থাকেন বা আপনাদের জমির যদি এখনো পর্চা যদি না থাকে, সেক্ষেত্রে আপনাদের কি কি লাগবে এখানে কিন্তু বলা হয়েছে। তো নিজের নামে জমি না থাকলে দলিলের জেরক্স দিতে হবে বা অন্যান্য নথি দেখতে পাচ্ছেন দানপত্র, এটার কিন্তু জেরক্স দিতে হবে। তার সঙ্গে সঙ্গে স্বঘোষণাপত্র, যেটা আপনাদের আমি দেখালাম শেষের দিকে স্বঘোষণাপত্র, সেটা কিন্তু লাগবে। এবং পঞ্চায়েত প্রধানের দেওয়া ওয়ারিশন সার্টিফিকেট, সেটা আপনাদের লাগবে। অর্থাৎ এই তিনটে জিনিস কিন্তু আপনাদের এক্সট্রা দিতে হবে। যাদের নামে জমি নেই সেই জমির দলিলের জেরক্স, স্বঘোষণাপত্র সেটা লাগবে, তার সঙ্গে ওয়ারিশন সার্টিফিকেট এবং তার সঙ্গে সঙ্গে যাবতীয় যে সমস্ত ডকুমেন্টগুলো বলা হলো, অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই, তারপর আপনাদের ছবি, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স, এগুলো তো লাগছে। এগুলো দিয়ে কিন্তু আপনারা কৃষক বন্ধু নতুন যে ফর্ম দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে, সেই ফর্মে কিন্তু আপনারা আবেদন করলে কৃষক বন্ধুর প্রকল্পে আপনারা নথিভুক্ত হবেন, যেখানে আপনারা 10,000 টাকা থেকে 4,000 টাকা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধুর নতুন প্রকল্পের ফর্ম ফিল আপ কিভাবে আপনাদের করতে হবে। আর এই ফর্মটি কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে বিনামূল্যে পেয়ে যাবেন। সে সঙ্গে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর এই ফর্মটি আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে পারেন। আপনাদের বিডিও অফিসের মধ্যে যে এডি অফিস রয়েছে, অর্থাৎ কৃষি যে অফিস রয়েছে, সেখানে গিয়ে আপনারা জমা দিতে পারেন, গ্রাম পঞ্চায়েত থেকে জমা দিতে পারেন। তো দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিলে আপনাদের কাজটা কিন্তু দ্রুত হবে। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।